আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হইছে? ডিসপ্লেতে কি কিছু দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত দিন হচ্ছে এই যে এইটা পড়া দিছিলাম। এটা কে পড়ছেন? এগুলো পড়ছেন না? কয়েকটা ৭ টা রুলস এখানে আছে। তো এই ৭ টা রুলস পড়ে ফেলতে হবে। যারা এখনো পড়েন নাই তারা পড়ে ফেললেন। হ্যাঁ? এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্লাস প্রোগ্রামিং এর জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পরের কয়েকটা প্রোগ্রাম দেখব এবং কিছু থিওরিও আর কি দেখব। ঠিক আছে? অর্থাৎ প্রোগ্রাম করার জন্য কিছু থিওরি আমাদের গুরুত্বপূর্ণ, ওগুলো আমাদের দেখতে হবে। তো এখানে হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য কিছু প্রোগ্রাম দিছে, অর্থাৎ এটা আমরা গত দিন যে প্রোগ্রামটা দেখছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্টেশন যদি হয়ে যায় তাহলে মাহবুব নামটা প্রেজেন্ট করে দিন। না, এখনো হয় নাই, ওটা একটু পরে দিব আর কি, শুরু করব। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, গতদিন আমরা যে প্রোগ্রামটা দেখলাম, যে এখানে হচ্ছে গিয়ে দুইটি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে আমরা করছিলাম। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটা ভেরিয়েবল নিছিলাম, এর মধ্যে ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিচ্ছিলাম, দুইটা সংখ্যা, নাম্বার 1 আর নাম্বার 2, এটা হচ্ছে গিয়ে যোগ করছি। এরপরে আমরা হচ্ছে গিয়ে রেজাল্ট প্রিন্ট করছি। ঠিক আছে? তো এই যে এইখানে যেটা আছে, অর্থাৎ এই যে নাম ইজ ইকুয়াল টু 10, আমরা যে কাজটা করছি এটা ওই কাজটা। ঠিক আছে? আর একটা যে ব্যাপারটা ছিল যে আমরা a ইজ ইকুয়াল টু যদি 5 লিখি, তাহলে পরে এটা বোঝাবে যে a এর মান হচ্ছে 5, অর্থাৎ a যদি একটা পাত্র ভাবে, এই পাত্রের মধ্যে 5 এই নাম্বারটা আছে। ঠিক আছে? আর 5 ডবল ইকুয়াল যেটা থাকবে, এটা হচ্ছে সমান, অর্থাৎ 5 5 এর সমান। ঠিক আছে? অর্থাৎ এই এই যে ডবল চিহ্ন যেটা, ডবল সমান, এটা মানে হচ্ছে গিয়ে দুইটা সমান সমান। ঠিক আছে? এমনিতে আমরা যেমন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যেটা করি যে 5 ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে? তো এইটা আর প্রোগ্রামিং ভাষায় এইটা মানে দুইটা ডিফারেন্স কিন্তু। ঠিক আছে? ডিফারেন্স আছে ম্যাথমেটিক্যাল টার্মে, এটা আর এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় ব্যাপারটা আলাদা। তো এইখানে দেখেন প্রথমে কি করছে, নাম নামে একটা ভেরিয়েবলের 10 রাখছে, এটা প্রিন্ট করছে। প্রিন্ট করলে আমরা আউটপুট 10 দেখায়। এই নামের সাথে যদি এটা হচ্ছে গুণ, এই স্টার এটা হচ্ছে গুণ চিহ্ন হিসেবে ব্যবহার হয়, 2 যদি দেন তাহলে এটা হচ্ছে গিয়ে 20 দেখাবে। এরপরে যদি এইটার সাথে অর্থাৎ নামের সাথে 5 করেন, যোগ করেন, তাহলে পরে এটা হচ্ছে 15 দেখাবে। তো এই হচ্ছে গিয়ে নর্মাল প্রবলেম। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখি এবং ওইটা প্রিন্টের সময়ে যদি কোনো কিছু এরকম গুণ করি বা যোগ করি, এটা করবে। ঠিক আছে? ওটার রেজাল্ট সরাসরি মানে আমাকে শো করবে। ঠিক আছে? তো এটা আপাতত মানে বোঝেন, মাথায় রাখেন। ঠিক আছে? আমরা পরবর্তীতে বড় যে প্রোগ্রাম আছে আস্তে আস্তে ওইগুলাতে গেলে পরে তখন আরো এই ব্যাপারগুলো ক্লিয়ার হবেন। তো
ভেরিয়েবলের মধ্যে আপনি হচ্ছে গিয়ে একটা মান রাখলেন, ওইটা এই x ইজ ইকুয়াল টু 110 এখানে রাখছে, এটা প্রিন্ট করছে, এটা 110ই দেখাবে। আবার x ইজ ইকুয়াল টু 154, একই মান মানে একই ভেরিয়েবলে দুইটা মান রাখছে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে যদি x প্রিন্ট করেন তাহলে পরে এই লাস্ট যে ভ্যালুটা অ্যাড করবেন এটা হচ্ছে এখানে শো করবে। এবং পরবর্তীতে এখানে যদি এই যে মাহি একটা নাম, অর্থাৎ এখানে মেনলি বোঝাচ্ছে এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে ফ্লোট, আর এটা হচ্ছে গিয়ে আপনার ওই ক্যারেক্টার, যেটা স্ট্রিং ক্যারেক্টার রাখে অনেকগুলা, ঠিক আছে? অর্থাৎ একই এখানে অন্যান্য প্রোগ্রাম যেমন সি তে এগুলা খুব ভালো বুঝতেন, যে সি ল্যাঙ্গুয়েজ যদি আমরা করতাম তো সেক্ষেত্রে আমার এই যে এক্স এর আগে আইএনটি অর্থাৎ ইন্টিজার, এটা যে ইন্টিজার নাম্বার নিব এটা আগে ডিক্লেয়ার করা লাগতো। ফ্লোটের সময় এটা ফ্লোট এক্স দেওয়া লাগতো। এটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার যখন নিতাম CHAR 4x এরকম দেওয়া লাগতো, কিন্তু আমার পাইথন ল্যাঙ্গুয়েজে এই টাইপের কোনো কিছু দেওয়া লাগে না। ইজিলি আমার হচ্ছে যে কোনো কিছু আমি এটা ডিক্লেয়ার করলেও বুঝে ফেলে যে মোটামুটি আমি কোন ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আবার এই যে এইরকম যেটা লেখে এটার মানে হচ্ছে ABC তিনটার মানই 10, ঠিক আছে? আবার এই যে এইরকম A, B, C দিছে দেখেন, তারপর ইকুয়াল টু দিছে, তারপর 10, 20, মাহি, এর অর্থ হচ্ছে এই A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে গিয়ে 20, আর C এর মান হচ্ছে গিয়ে এই মাহি। বুঝতে পারছেন? এই জি যতটুকুই বললাম, কারো কি বুঝতে কি কোনো সমস্যা আছে? যেখানে বুঝবেন না আমাকে একটু থামায়েন, যে এখান থেকে বুঝতেছি না। জি স্যার, এগুলো তো সহজে আছে স্যার। একটা কোশ্চেন আছে, জি বলেন। বলতেছি স্যার, এই যে যোগের যে বিষয়টা, এগুলো তো আমরা তো সাধারণ ক্যালকুলেটর দিয়ে করতে পারি, তো সেই ক্ষেত্রে এরকম পাইথন দিয়ে করার কারণ কি? আচ্ছা, যোগ বিয়োগের যে কাজটা, অর্থাৎ আপনার ক্যালকুলেটরই আপনার যে কাজ করতেছে, যোগ দিলে যে যোগ করতেছে, এটা কিভাবে করতেছে? ক্যালকুলেটরের মধ্যে কিছু একটা আছে না? অর্থাৎ ক্যালকুলেটরকে তো জি জি আমার অবশ্যই আছে। এই এ- যে ওইটা কিভাবে কাজ করতেছে এটা মূলত আমরা দেখাচ্ছি। ওই যে আমাদের প্রথমে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে যদি আমরা পড়ি, আমাদের প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবে না ক্লাস 1, 2-তে? 3, 4-এ যখন আগাবেন তখন জি কি জি আর এই যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করে আমার বড় বড় ম্যাথ দেবে না? এই ব্যাপারগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষায়, এগুলো আমরা জি শিখতেছি। যোগ বিয়োগ এমনি আপনার একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে যে প্রোগ্রামিং কিভাবে কাজ করে, লজিক ডেভেলপ করা হচ্ছে। যখন আপনি এগুলা পারবেন, এর থেকে বড় বড় হচ্ছে প্রবলেম সলভ করবেন। যেমন হচ্ছে একটা প্রবলেম আছে, যে হচ্ছে যে আমরা সিরিজের করলাম না, 1+2+3 ডট 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 প্লাস এন, এরকম একটা প্রবলেম সলভ করলাম না? জি আচ্ছা, এরপরে আর একটা ম্যাথ আছে, কিন্তু এই 1 ফ্যাক্টোরিয়াল+2 ফ্যাক্টোরিয়াল+3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস এন ধরেন, এরকম দেওয়া আছে। তাহলে আমার এই ম্যাথটা যদি আমি পারি, নিয়ম তো একই, তাই না? কিন্তু ফ্যাক্টরিয়ালের জন্য আমার আলাদা লজিক আমার বিল্ড করা লাগবে না? অর্থাৎ ফ্যাক্টরিয়াল কি কাজটা করতেছে সেটা তো আমাকে মানে সলভ করে তারপরে আমার আউটপুট পেতে হবে। তো এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা যোগ বিয়োগে, যে এটা আপনি যদি পারেন তাহলে পারে, আর ম্যাথে যদি ভালো হন তাহলে এই ফ্যাক্টরিয়ালটাও পারবেন। হিসাবটা এরকম। আর অধিকাংশ জিনিসে মানে প্রোগ্রামিং এ মূলত হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম যে যত বেশি ভালো পারে প্রোগ্রামিং এ সে তত বেশি ভালো, ঠিক আছে? হয়তো আমাদের একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য এরকম ম্যাথ প্রয়োজন নাই, কিন্তু রিয়েল টাইম যখন আমরা কোনো অ্যালগোরিদম করব, যেমন এই যে AI নিয়ে এখন কাজ করতেছে, এখানে ম্যাথমেটিক, আচ্ছা এই যে দেখেন না আপনাদের ফোনে ওয়েদারে আপনার হচ্ছে করে, ওয়েদার শো করে যে আপনার বৃষ্টি কখন হবে, কবে হবে, এরকম করে না, জি প্রেডিক্ট করে না? এটা কিভাবে কাজ করে? এর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কি দেখায় আছে? ডিসপ্লে। অটোমেটিক তো না, মানে এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি অ্যালগোরিদম আছে, ম্যাথ আছে। আমাদের একটা কোর্সে এই ম্যাথ আমরা করছিলাম, হ্যাঁ? ওই ম্যাথের হচ্ছে কাজ কি করে আপনাদের শর্টকাটে বলি, সেটা ওই
কয়েকটা দিনের বা কয়েকটা মাসের হচ্ছে ডাটাও আপনার রাখে, যে হচ্ছে গিয়ে এই আজকে 1 তারিখ, 1 তারিখে বৃষ্টি হয়েছে কি হয় নাই, বা কোন সময় বৃষ্টি হয়েছে, এরকম ধরেন কয়েক মাসের বা কয়েক বছরের ডাটা হচ্ছে গিয়ে ওরা সেভ রাখে। সেভ রাখার পরে একটা ম্যাথ আছে, ওই ম্যাথের মধ্যে ফেলাই দিলে ও হচ্ছে প্রেডিক্ট করে যে আজকে এত% সম্ভাবনা আছে ম্যাথ মানে বৃষ্টি হওয়ার। দেখবেন যে কিছু কিছু অ্যাপে আপনার পার্সেন্টেজ দেখায় যে 83% আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সবই ব্যাকগ্রাউন্ডে ম্যাথমেটিক্যাল টার্ম। তারপরে আপনার ওই যে গ্রেডিং সিস্টেম যেটা, অর্থাৎ আপনি যে 80 পাইছেন, 80 পাইলে A+ পাবেন, আপনার রেজাল্ট শো করে না? এই যে 80 পাইলে A+, 70 পাইলে A, এই সবগুলা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মে করে। আমরা এই যে গ্রেডিং সিস্টেম যেটা, এটার প্রোগ্রাম আমরা করব। ঠিক আছে, এটা আস্তে আস্তে করব। ওইটা তো স্যার ওই যে যে এক্সেল আছে ওখানে তো সূত্র ফেলে এগুলো করা যায়। করা যায়, কিন্তু এক্সেল যে আপনি সব একটা সফটওয়্যার তৈরি করছেন, এটা কিভাবে করলেন? এক্সেল তো তৈরি করা হয়েছে প্রোগ্রামিং করে না। এক্সেল তো আর হাওয়ায় ভেসে জি, আসে নাই। এই যে এক্সেলে যে আপনার সূত্র দিলে ও হচ্ছে সূত্র করে ফেলতেছে, এর ব্যাকগ্রাউন্ডে তো আপনার কোডিং আছে। এই যে আমি যদি এই কোডিংটা যদি না করে দিতাম, তাহলে এক্সেল জাস্ট এর আর 5-10টা সফটওয়্যারের মতোই হইতো। আমি ক্যালকুলেটর সফটওয়্যার যদি বানাই, তাহলে জি, জি। ক্যালকুলেটরে 5+2 দিলে 7 আসবে, এটা কিভাবে আসবে? আমার তো তার এগেনস্টে কোড করা লাগবে, ওকে তো বোঝানো লাগবে যে তুমি যদি কেউ যদি 5 আর 7 দুইটা যোগ চায়, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 7 দিবা, বা এরকম ম্যাথমেটিক্যাল টার্ম তো আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে। এর জন্যই তো আমরা প্রোগ্রামিং করতেছি। বুঝতে পারছেন? মোটামুটি আপাতত মাথায় রাখেন, আমাদের জি। লজিক্যালি ভালো হওয়ার জন্য, অর্থাৎ লজিক বিল্ড করার জন্য আমরা হচ্ছে প্রোগ্রাম করতেছি শুরুতে। এই যে ছোটখাটো যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলা করতেছি লজিক বিল্ড হওয়ার জন্য। ঠিক আছে, আর এর জন্য আমরা এই যে যেগুলা দেখতেছি, যে এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ আমি হচ্ছে গিয়ে এইটা যদি এরকম লিখতাম, a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু 10, c ইজ ইকুয়াল টু 10। এই যে এই এইটা মানে আর এই এক লাইনের মানে এক, অর্থাৎ আমার তাহলে সময় বাঁচলো না। এটা যদি আমি জানি, তাহলে এভাবে এইরকম বড় করে না লিখে আমি এরকম লিখতে পারি। তারপরে এই যে আমি আলাদা করে a ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে 10, b ইজ ইকুয়াল টু নিচের লাইন লিখতেছি, b ইজ ইকুয়াল টু 20, c ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাহি। অর্থাৎ আমি এই এত না লিখে শর্টকাটে আমি এই যে কমা দিয়ে যদি একবারে লিখে দিই, তাহলে আমার এই এই বড় করে লিখলে যা, এই ছোট করে লিখলে এই একই। তাহলে আমি শুধু শুধু কষ্ট করব কি জন্য? আপনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যত বেশি লেজি হবেন, আপনি তত বেশি উন্নতি সাধন করতে পারবেন। ব্যাপারটা এরকম। ঠিক আছে, অর্থাৎ আপনি অলসতার জন্য যত বেশি প্রোগ্রামিং ছোট করতে পারবেন, সে তত ভালো প্রোগ্রামার হয়। কারণ দিন শেষে দেখবেন, আপনার উইন্ডোজ যখন ইনস্টল করেন, কেউ করছেন কিনা জানি না, যদি করেন দেখবেন যে ওইটা কয় জিবির ফাইল থাকে? মিনিমাম 8 জিবির পেন ড্রাইভ তো নেওয়া লাগে। অর্থাৎ আপনি একটা উইন্ডোজ যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম 8 জিবির হচ্ছে একটা জায়গা লাগে। তাতে আইএসও একটা ফাইল থাকে, ওইটা কিছু ক্ষেত্রে 3 জিবি, 4 জিবি, কোনো কোনো ক্ষেত্রে 7-8 জিবিও হয়ে থাকে। তো তাহলে ওর এগেনস্টে কোডই তো আছে, কোড আছে, আর কিছু হচ্ছে ছবি বা গ্রাফিক্যাল কিছু ভিডিও টিডিও থাকতে পারে। তাহলে পরে এর মেমোরি হচ্ছে একটা ব্যাপার দাঁড়ায় না, যে আমার একটা সফটওয়্যার আমি বানাচ্ছি, সেই মেমোরির সাইজ হচ্ছে গিয়ে, যদি ধরেন প্লে স্টোরের জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা সফটওয়্যার আপনি বানাচ্ছেন, সে সফটওয়্যারের মেমোরির সাইজ হয়ে গেল দেখা গেল 5 জিবি। তো কিছু কিছু ফোন আছে যেখানে 5 জিবি তো আপনার জায়গায় দেবে না, সে তো ইনস্টলই করবে না আপনার সফটওয়্যার। সেক্ষেত্রে আপনার আহ, যেমন ফেসবুকেরই কিন্তু দুইটা ভার্সন আছে, একটা লাইট ভার্সন আর একটা হচ্ছে নর্মাল ফেসবুক। লাইট ভার্সন কি জন্য আমার বানানো লাগলো? কারণ কিছু ফোন আছে বা ডিভাইস আছে যেগুলো হচ্ছে লো কনফিগারেশন, বা কিছুদিন পরে ওইটা হ্যাং হবে বা আদার্স কোনো কাজ মানে করবে না। তো সেক্ষেত্রে লাইট ভার্সন থাকে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? অর্থাৎ আমার একটা প্রোগ্রাম যদি আমি বানাইতে চাই, লজিক্যালি হচ্ছে সেটা খুব মানে বিল্ড করতে হবে, এবং ওইটা যেন মেমোরিতে কম জায়গা খায়। অর্থাৎ দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ রান টাইম হচ্ছে গিয়ে যত বেশি কম হবে, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম অর্থাৎ 2+5 যদি দিই, এই রেজাল্টটা যদি আমার প্রোগ্রাম শো করতে দেখা গেল 2-3 মিনিট লাগালো, তাহলে তো আমি ওই সফটওয়্যারটা ব্যবহার করব না, তাই না?
এবং মেমোরিতে জায়গা কম থাকা লাগবে, তাহলে আপনি হচ্ছে এর মানে ব্যয় কমে যাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন আমরা পরবর্তী টপিকে যাব, স্ট্যান্ডার্ড ডাটা টাইপ। তো এখানে কয়েকটা ডাটা টাইপ আছে। এখানে হচ্ছে গিয়ে নাম্বার, যেটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি, স্ট্রিংয়েও কাজ করছি, লিস্ট আছে, টাপল আছে, ডিকশনারি আছে। তো এর মধ্যে আমাদের মোটামুটি এই লিস্ট পর্যন্ত ব্যবহার করলে হয়, পরেগুলো এমনি জেনে রাখা ভালো, ঠিক আছে। এর মধ্যে দেখেন সংখ্যা অর্থাৎ নাম্বার নিয়ে যেটা কাজ করছি সেটা হচ্ছে ইন্টিজার নিয়ে আমরা কাজ করছি না। গতদিন আমরা যে প্রোগ্রাম করলাম, এই যে এখানে হচ্ছে জি স্যার। মনে আছে না, ইন্টিজার আর ফ্লোট দুইটা নিয়ে কাজ করছিলাম না? জি জি। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজার। দেখেন এখানে হচ্ছে গিয়ে ইন্টিজারের লং, ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারটা আগে বলি। আমরা ওই যে কোন ক্লাসে 7-8 কিছু ম্যাথ ছিল না, জটিল সংখ্যা কোনো একটা ধরি হচ্ছে আই, এরকম একটা সংখ্যা ধরে নিতাম না, আই দিয়ে একটা সংখ্যা ধরে নিতাম। তো এইগুলা হচ্ছে কি ওই সেই জটিল সংখ্যা 3.14 ঠিক আছে। দেখেন এইরকম। আপাতত আমাদের কমপ্লেক্স টাইপের নাম্বার আমাদের শুরুর দিকে প্রোগ্রামিং লাগে না। আপনারা যখন হাই লেভেলে যাবেন তখন কমপ্লেক্স আর লং এ নিয়ে কাজ করতে পারেন। আমাদের শুরুতে ইন্টিজার আর ফ্লোট লাগে। আচ্ছা, যারা মোটামুটি বুঝতেছেন না বা কম বুঝতেছেন ব্যাপারটা এরকম, তারা মাথা আপাতত গরম করার দরকার নাই। তাদের জন্য এই ইন্টিজার অর্থাৎ দশমিক সংখ্যা এবং ফ্লোট যেটা আপনার কি বলে ওই যে দশমিক দিয়ে আমরা যেটা করি, এই যে ইন্টিজার নাম্বার, এটার হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত, তাই তো? এগুলা দিয়ে আমরা যতগুলো সংখ্যা তৈরি করতে পারি ওগুলা হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে দশমিক, অর্থাৎ এখানে দশমিক থাকবে, পয়েন্ট আর কি। আপাতত এইটুকু মাথায় রাখেন। আচ্ছা, অক্টাল, হেক্সাডেসিমাল এই দুইটা মানে নাম কি কেউ শুনছেন কখনো? জি স্যার, শোনাইছে। অক্টালের বেস কত? অক্টাল স্যার এটা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম। অক্টালের বীজ 8। আর হেক্সাডেসিমাল? এটা 10। 16। 16। ষোলো। 0 থেকে 9 আর হচ্ছে এ থেকে এফ, এই তো, এই হচ্ছে হেক্সাডেসিমাল। আর দশমিকে 10। আর হচ্ছে গিয়ে ডেসিমেল হচ্ছে গিয়ে 10, বাইনারিতে 2। আচ্ছা, এটুকু একটু ধারণা দিই, সেটা হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম, নাম্বার সংখ্যা পদ্ধতি। সেটা হচ্ছে গিয়ে মোটামুটি সংখ্যা পদ্ধতি 4টা নিয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল আর হেক্সাডেসিমেল। আচ্ছা, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আগে আমাদের অঙ্ক আর সংখ্যা জানতে হয়। অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে জানেন তো আপনারা? জি স্যার। অঙ্ক কাকে বলে বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত যে ইয়েগুলো আছে ওটার অঙ্ক আর মানে এ বি সি এগুলো যদি অ্যাড করা হয় ওটা আছে আপনার কি বললেন স্যার এটা অঙ্ক আর সংখ্যা। সংখ্যা। আচ্ছা, মূলত হচ্ছে অঙ্ক ওই সিঙ্গেল ডিজিট, যেটা 0 1 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। আর হচ্ছে সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে যখন আমরা বড় কোনো যেমন দুইটা অঙ্ক ব্যবহার করলাম, 1 আর 1, এটা ব্যবহার করে 11 হলো, এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তো দেখেন, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এর অঙ্ক আছে হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা। এই জন্য এর বেজ হচ্ছে গিয়ে 10। যদি আমরা এখানে 2 দিই, 2 দিয়ে এখানে 10 লিখি, এর অর্থ হচ্ছে গিয়ে এটা ডেসিমাল, কারণ এর বেজ হচ্ছে 10। এরপরে বাইনারি, যেটা বাইনারি হচ্ছে গিয়ে এই নাম্বার সিস্টেমে দুইটা অঙ্ক ব্যবহার করে, 0 এবং 1। এটা যদি আমরা হচ্ছে গিয়ে 10 এরকম লিখি, 101 সাপোজ, কথার কথা, এখানে যদি 2 দিই তাহলে বুঝতে হবে এটা বাইনারি সংখ্যা, ঠিক আছে। আর আমাদের কম্পিউটার এই বাইনারি সংখ্যাই কাজ করে, এই 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, তাই না? এটা তো অলরেডি ক্লাসে বলছি যে কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ কম্পিউটার বাইনারি নাম্বারে কাজ করে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করুক না কেন এটা বাইনারিতে করবে।
এরপরে অক্টাল যেটা ওটা হচ্ছে 0 থেকে 8, এর বেজ হচ্ছে 8, সরি 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8টা অঙ্ক। আচ্ছা, এরপরে হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে আপনার 16, অর্থাৎ 0 থেকে 9 আর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, এ পর্যন্তই তো। এখানে এই এ হচ্ছে 10, ঠিক আছে, এই 9 এর পরে a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু 11, এরকম কন্টিনিউয়াসলি 15 পর্যন্ত যাবে, এই, ঠিক আছে। তো এই যে স্ট্রিং, যেটা স্ট্রিং নিয়ে গতদিন আমরা শুরুতে আমরা যে প্রোগ্রামটা করছিলাম ওইখানে হচ্ছে আমার নাম লিখছিলাম, তো সেটা মূলত ছিল হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং নিয়ে কিছু এখানে কাজ করছে, তো আমরা এই প্রোগ্রামটাই পিসিতে আর করে দেখবো, তাহলে মোটামুটি আর কি আরেকটু ভালো বুঝতে পারবো, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা একটু টাইপ করি। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, আমাদের যে প্রবলেমটা ছিল এখানে সেটা হচ্ছে গিয়ে এই যে str, এটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল আমরা নিলাম str এর নামে, এর মধ্যে হ্যালো মাহাদি এরকম একটা কিছু লিখলাম, একটা স্ট্রিং নিলাম এখানে, ঠিক আছে। এখানে স্ট্রিং হচ্ছে গিয়ে এই যে আমরা যখন কোনো ওয়ার্ড লিখবো বা ইংরেজি কোনো ওয়ার্ড লিখতেছি বা একের অধিক, তো সেক্ষেত্রে এই যে একটা কমা বা দুইটা কমা থাকবে, ঠিক আছে, এর মধ্যে লিখতে হবে, একটা দিলে হবে, দুইটা দিলে হবে, যে কোনো একটা, অর্থাৎ একটা মধ্যে আমরা কিছু ডাটা রাখলাম। এরপরে আমরা প্রিন্ট করব। আমাদের দ্বিতীয় লাইন হচ্ছে গিয়ে এটা আছে, প্রিন্ট str, ঠিক আছে। এটা যদি আমরা রান করি তাহলে আমাদের কি শো করবে, এই যে হ্যালো মাহাদি, শুধু এইটাই আমার শো করলো, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এই ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে প্রিন্ট লিখে এর মধ্যে এই ভেরিয়েবলের নামটা দিলে আমার হচ্ছে গিয়ে এই ভিতরে যে লেখাটা ওইটা আমার প্রিন্ট করবে, ঠিক আছে। প্রিন্ট লিখলাম। আচ্ছা, আমরা প্রিন্ট লেখার পরে str, অর্থাৎ এই যে ভেরিয়েবলের যে নামটা সেটা লিখলাম এবং হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে 0 দিলাম। এর মানে হচ্ছে এটা যদি আমরা রান করি তাহলে আমার দেখাবে শুধু h, অর্থাৎ এই যে স্ট্রিং এর যেটা নিলাম প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার শো করবে। এখন একটা ব্যাপার আছে যে 0 দিলে কেন আমার হচ্ছে গিয়ে এই এইচটা আসলো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা 1 প্রেস করি তাহলে দেখেন কি আসে, আসলো না। এই ব্যাপারটা কি জানেন কেউ, যে এটা 1 দিলে কি জন্য এইচ আসলো, সরি 0 দিলে কি জন্য এইচ আসলো, তারপরে 1 দিলে কি জন্য আসলো, কেউ কি বলতে পারবেন? না স্যার, জানা নাই তো। আচ্ছা, দেখেন
আমরা যে প্রোগ্রামটা করতেছি এটা তো মেমোরির, অর্থাৎ মেমোরিতে বা মেমোরি কার্ড বলেন বা হার্ড ডিস্কের কোথাও না কোথাও তো সেভ হচ্ছে, এমনি তো আর আকাশে ভেসে কাজ হচ্ছে না। তো এই যে ওইখানে যেটা দেখালো যে 0 প্রেস করলে এইচ আসলো, 1 প্রেস করলে ই আসলো, এর মানে হচ্ছে গিয়ে মেমোরিতে আপনার লোকেশন, ইন্ডেক্স নাম্বার যেটা বলে সেটা হচ্ছে গিয়ে এরকম এরকম মনে করেন যে হচ্ছে গিয়ে আমরা সিতে অ্যারে করলে পারে আর কি ভালো বুঝতে পারতেন। তো এখানে এইচ আছে, তারপরে ই আছে, তারপরে এল এল ও, ঠিক আছে। মেমোরিতে এই পজিশন হচ্ছে শূন্য দিয়ে শুরু হয়, এটার পজিশন নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। তাহলে পরে যে ব্যাপারটা কাজ করলো, এটুকু কি বুঝতে পারলাম যে কি হলো এখানে মেমোরি পজিশন নিয়ে যেটা কথা হচ্ছিল? স্যার এটা মেমো পজিশন পুরো বিট বাইট এই বিষয়ে নাকি এটা আপাতত তেমন ওইটা কিছু পরের একটু বিষয়, বোঝা আপাতত গেল না। মানে মেমোরিতে ধরেন এটা হচ্ছে কি 0 পজিশনে আছে, এইচ 0 পজিশনে, ই 1 পজিশনে, এরকম, ঠিক আছে। জি ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম যে 0 প্রেস করলে আমার এইচ আসলো, তাই আসলো না? এখানে আমরা যদি হচ্ছে গিয়ে 4 প্রেস করি, অর্থাৎ 4 প্রেস, আচ্ছা 4 বাদ দেন, 5 যদি প্রেস করি তাহলে ও আসার কথা, তাহলে দেখি আমাদের কথা ঠিক আছে কিনা। যেখানে যদি 5 প্রেস করি তাহলে পরে আমার ও আসার কথা। 0 1 2 3 4, আচ্ছা 4 প্রেস করলে আমার ও আসার কথা, পাশে আপনার স্পেস আছে, এই দেখেন 4 লিখলাম 0 আসলো, ঠিক আছে। অর্থাৎ পজিশন জি। ওয়াইজ আমরা কাজ করতেছি। তো এইটুকু বুঝতে কি কারো কোনো এটা সমস্যা মূলত হচ্ছে? স্যার ক্যারেক্টার নাম্বার। হ্যাঁ বলছি স্যার এটা মূলত ক্যারেক্টার নাম্বার, কত নম্বর পজিশনে কোন অক্ষরটা আছে সেটা আসবে। হ্যাঁ, মূলত হচ্ছে কি আপনার মেমোরিতে এর পজিশন, পজিশন কত এটা আর কি এখানে শো করতেছিল, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে কোড, আচ্ছা এইটা দিয়ে নিই। আচ্ছা, কে কে উপস্থিত আছেন একটু এই সিরিয়াল ওয়াইজ একটু বলেন তো। 3 নাম্বার মুসা শেখ। 3 নাম্বার স্যার মাহবুব। 4 নাম্বার রাকিবুল ইসলাম। স্যার ফার্স্ট নেম মাহবুব। ফার্স্ট নেম 4 নাম্বার, এরপরে 14 14, স্যার 15 স্যার 12 রোমানা বলছি। স্যার 7 স্যার 17 নুরি জান্নাত, স্যার নুরি জান্নাত। এরপরে স্যার 26 রোল 26। 26, 26 তো না, এইখানে যেটা আছে আপনার নাম কি? স্যার মার্ফি আক্তার। সরি, কি নাম বললেন? মার্ফি আক্তার। মারফি আক্তার। আপনি কি প্রথম ক্লাস করতেছেন আজকে? স্যার এর আগে আমাদের ক্লাস করা হয়েছে, আমরা তো ঢাকা থেকে জয়েন হয়েছি, আমাদেরকে নাম রোল দেওয়া হয় না এতদিন। না না, মানে ক্লাসে কি জয়েন করছেন আপনি নাকি আজকে প্রথম? না, আমি এর আগে 3টে ক্লাস করছি স্যার, পরীক্ষাও দিয়েছি। তাহলে তো এখানে আপনার নাম লেখার কথা তো, কারণ আমি এখানে যারা ক্লাস করতেছে তাদেরটাই লিখি। স্যার এই যে 19 নাম্বারটা দেখেন, 19 নাম্বারটা। 19, ঠিক আছে। স্যার আমার পরীক্ষার নাম্বার দেওয়া নাই দেখতেছি। আমি তো গত ক্লাস করেছিলাম।
আচ্ছা পরীক্ষার ব্যাপারে বলতে কি বললেন আরেকজন? কত নম্বর? স্যার 22 নাম্বার 22 22 স্যার। পরীক্ষায় মার্ক নাই। আপনার নাম কি? আমিনুল ইসলাম। পরীক্ষা দিয়ে রেজাল্ট পান নাই কে? নাম কি? 4 নাম্বার স্যার রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। আপনার কি মানে আমাকে ইমেইল করছেন নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিছেন? ইমেল করছিলাম। আপনার ইমেইল পাইলে পরে তো খাতা দেখার কথা। ওই একটু ডাউট হচ্ছে। আপনি আরেকবার সেন্ড করেন তো। আছে না? জি স্যার। ইমেইলটা আরেকবার সেন্ড করেন, আমি সমস্যা না, আমি অ্যাড করে দিব না এখানে। ঠিক আছে। স্যার মোহাম্মদ হাসান আলী। সরি? মোহাম্মদ হাসান আলী, জি ওইটা 5 নম্বর। আচ্ছা যতদূর পর্যন্তই করা হলো, মানে এইটুকু বুঝতে কি কারোর কোনো কঠিন কিছু মনে হয়েছে যে এগুলা সম্ভব না? সহজ মনে আছে স্যার। আচ্ছা মূলত এগুলা করার উদ্দেশ্য যাতে আপনাদের সহজ মনে হয়, ঠিক আছে? কঠিন মনে করলে দেখা গেল যে আশাহত হলেন, এটা তো আসলে দুঃখজনক ব্যাপার হবে তখন। আচ্ছা দেখেন আমরা আরেকটা লিখলাম প্রিন্ট str তারপর 2:5, ঠিক আছে? বা কোলন যেটাই ভাবেন না কেন, এটা যদি আমরা প্রেস করি তাহলে এখানে কি আসার কথা? দেখেন আমরা যদি এখানে ই করি তাহলে দেখেন ডবল এল ও আসছে। ডবল এল ও আসার কারণ কি? ডবল এল ও আসার কারণ হচ্ছে কি, দেখেন আমরা যদি পজিশন ওয়াইজ কাজ করি তাহলে এখানে শূন্য পজিশন আছে এইচ, একে আছে হচ্ছে ই, তারপর দুই আছে ডবল এল, তাহলে হচ্ছে কি এখানে টু অর্থ হচ্ছে এই দুই এল এর কাছে যাবে, তাহলে এল থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এটা 2 3 4 আর হচ্ছে যে এখানে স্পেস আছে ওইটা শো করতেছে না, 5-এর আগ পর্যন্ত এটা শো করবে, ঠিক আছে? অর্থাৎ 5 পর্যন্ত 3 থেকে 5 পর্যন্ত। তাহলে কি বোঝা গেল? এরকম আপনাদের বইতে দেখবেন যে এরকম হচ্ছে কি প্রোগ্রাম আছে, আপনারা এই যে এগুলা এক এক করে প্রিন্ট করে দেখবেন যে কোনটা কি কাজ করতেছে, ঠিক আছে? এগুলা যখন আপনারা এমনিতে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এগুলো করতেও ভালো লাগতেছে, ওভারঅল কি রেজাল্ট দিছে। এবং এখানে উল্লেখ করা আছে এই যে হ্যাশ, এটা মানে কি কারোর মনে আছে? এই যে হ্যাশ দিছে, এটা এর বলতে কি বুঝাইছে এখানে বলেন তো? কেউ কি বলতে স্যার পারবেন? এটা হ্যাঁ জি কমেন্ট। কমেন্ট, জি জি জি। এগুলো ফলাফল আসবে না, কমেন্ট অর্থাৎ স্যার এগুলো। ক্লাসে মোটামুটি একটু মন দিলে পারে এগুলা মুখস্থ করারও দরকার হয় না, এমনি বলতে পারবেন, তাই না? তো এগুলা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যাদের পিসি নাই বা হচ্ছে গিয়ে কোড করার পরিবেশ পাচ্ছে না, অন্তত ফোন থাকলে পরেও কাজ হবে। সেটা হচ্ছে কি আপনার ওই যে W3 স্কুল যেগুলো লিংক দেওয়া হয়েছে অলরেডি গ্রুপে, ওইখান থেকে ওই লিংকে ক্লিক করে কোডগুলো করবেন, দেখবেন যে রান করতেছে, ঠিক আছে? অর্থাৎ পিসিতে বা ইনস্টল করারও দরকার নেই। আর এই যে পজিশনের যে ব্যাপারটা, এটা যদি মোটামুটি ক্লিয়ার থাকেন তাহলে এখানে যা বলতেছে সেটা বুঝতেও সমস্যা হওয়ার কথা না। দেখেন এই যে str, এটা হচ্ছে স্টার অর্থ হচ্ছে গুণ চিহ্ন 2 দিছে, অর্থাৎ এটা দুইবার হচ্ছে প্রিন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ str এ হ্যালো মাহাদি আছে, এটা দুইবার প্রিন্ট করছে। আর যদি এর সাথে প্লাস দিয়ে ওয়েলকাম লেখেন তাহলে হচ্ছে এখানে ওয়েলকাম যোগ হবে, ঠিক আছে? ইজি না এই ব্যাপারগুলা? মূলত এগুলা আপনার প্রিন্ট করে করে দেখাচ্ছে যে কোনটার পরে কোনটা, মানে কি করলে কি হয়। এগুলো আপনাদের জানা থাকলে প্রোগ্রামিং এ যখন যেটার প্রয়োজন হবে ওই অনুযায়ী আপনারা কাজ করবেন।
এরপরে লিস্ট আগের যেটা গেল এটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে। এরপরে লিস্টে যেটা হচ্ছে এই যে এই চিহ্নটা ব্যবহার করতেছে, মানে এইটার মধ্যে আমরা হচ্ছে ডাটা রাখতেছি সরাসরি। দেখেন এটা প্রথমে আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে আমরা হচ্ছে গিয়ে ক্যারেক্টার রাখতেছিলাম, এখন হচ্ছে গিয়ে এই ব্র্যাকেটের মধ্যে আপনার হচ্ছে এক এক টাইপের ডাটা রাখতেছি। এটা হচ্ছে যেমন স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার, এটা ফ্লোট, এরকম করে আমরা ডাটা রাখতেছি। আর একটা দুইটা হচ্ছে ভেরিয়েবল নিচ্ছে, একটা হচ্ছে গিয়ে লিস্ট আর একটা হচ্ছে টাইনি লিস্ট, অর্থাৎ ছোট লিস্ট, যেটা বোঝার জন্য এখানে 1 2 3 আর হচ্ছে মাদি এটা রাখছি। এখন আপনাদের কাজ থাকবে এই যে এখানে যে প্রোগ্রামটা করা আছে আপনারা বাসায়, অর্থাৎ ওই যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে ওইখানে এই প্রোগ্রামগুলো রান করবেন। রান করতে কিন্তু এই যে কমেন্ট লাইন কিন্তু লেখার দরকার নাই, আপনার জাস্ট এই যে এইটুকু লিখলে পারেই এই যে যতটুকু আছে অর্থাৎ হ্যাশের আগ পর্যন্ত, হ্যাশ অর্থাৎ হচ্ছে আপনার প্রিন্ট কমেন্ট করা, ওটা তো আর লেখার দরকার নাই। এরকম মানে প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। এগুলো করবেন, দেখবেন যে কি শো করতেছে যখন যেটা যে লিস্ট প্রিন্ট করতেছে। আমরা কিন্তু আগেই এটা করছি যে আমরা প্রিন্ট এসটিআর অর্থাৎ এই যে ভেরিয়েবল মানে প্রিন্ট লিখে ব্র্যাকেটের মধ্যে যদি ভেরিয়েবলের নাম রেখে ওইটা হচ্ছে সরাসরি প্রিন্ট করবে, ঠিক আছে। এরপরে জিরো পজিশন, অর্থাৎ এই যে এইটা আরো ভালো বোঝা যাবে, এখানে জিরো দিছে দেখেন শুধু মাই, এটা জিরো পজিশন আছে, এটা জিরো, এটা ওয়ান, এটা হচ্ছে টু, এটা থ্রি, এটা হচ্ছে ফোর। এখানে হচ্ছে এক আর তিন দিছে, দেখেন এক এইটা আর তিন হচ্ছে গে তিন, এখানে বলতে তিনের আগ পর্যন্ত টিল থ্রি, ঠিক আছে, অর্থাৎ এক আর দুই তিনের আগ পর্যন্ত প্রিন্ট হবে। তো এরকম আর কি ডিটেলস বলা আছে, তো এটা দেখবেন। আচ্ছা, টাপলের যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই লিস্ট আর হচ্ছে টাপল মূলত একই, কিন্তু হচ্ছে এখানে আপনার একটু পার্থক্য থাকে, সেটা আপনার এখানে দেখেন একটা জিনিস, এখানে বলতেছে যে টাপলে এর মান পরে পরিবর্তন করা যায় না, কিন্তু লিস্টের মান এখানে আপডেট করা যায়, ঠিক আছে। তো এখানে এই যে প্রোগ্রামগুলো আছে এগুলা আপনারা টেস্ট করে দেখবেন যে আসলেই মান পরিবর্তন করা যাচ্ছে কি না, ঠিক আছে। বা এখানে যতটুকু আছে এগুলা হচ্ছে প্রিন্ট করে দেখবেন। আর যেটা না বুঝবেন ওইটা দেখবেন যে পাশে কমেন্ট করা আছে, কি করছে এরা মূলত বলে দিছে, ঠিক আছে। তো এগুলা দেখবেন। এরপরে আসে হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে একটা দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো কি আর ভ্যালুর যে ব্যাপারটা এটা হচ্ছে আপনার এই যে এইটা দেখেন, এখানে দেখেন এইটা একটা, এটা একটা আর এটা একটা, তিনটা। এই প্রথম যেটা নেম, কোড আর হচ্ছে ডিপ, এটা আপনার হচ্ছে গিয়ে কি, আর এই যে জন আর এই যে নাম্বার যেটা আর সেলস এটা হচ্ছে আপনার ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ প্রথম যেটা থাকবে ক্লোনের প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে কি, আর এর পরে যেটা থাকবে এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এটা একটু দেখতে পারেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের প্রোগ্রামিং শুরু করার জন্য উপরে যতটুকু দেখছি ওইটুকু এনাফ। আপাতত খুব বেশি দেখে মাথা গরম করার দরকার নেই, ওইটুকু যদি খুব ভালো করে বোঝেন তারপরে এটা হচ্ছে কি আগাবেন, ঠিক আছে। এগুলা যেগুলা দেয়া আছে এগুলো আপনাদের পরিচিত, এগুলো অলরেডি মোটামুটি শেষ করা হয়েছে, শুধু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, শেষ করা বলতে যে একটা দুইটা প্রোগ্রাম যাই বা দেখানো হয়েছে বা আলোচনা করা হয়েছে ওগুলো যদি বুঝে থাকেন তাহলে এগুলো করতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি স্ট্রিং কনভার্সন একটা হচ্ছে কথা আছে। এই যে ফাংশন str ব্র্যাকেট ফাংশন যেটা দিছে, এর কাজ হচ্ছে এর মধ্যে দেখেন 1 2 দিছে, এরপরে এই যে ইনভার্টেড কমা যেটা দিছে এর মধ্যে যা কিছু থাকবে সেটা কিন্তু স্ট্রিং। এটা প্রথমে একটা নাম্বার থাকলেও পরবর্তীতে এটা স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে।
অর্থাৎ এই যে ফাংশন কোনটা কি কাজ করে এটা যে যত বেশি ভালো মনে রাখতে পারে বা কাজ জানে বা ইন্টারনেট সার্চ দিয়ে আহ, কাজ করে মানে খুঁজে খুঁজে ব্যবহার করে এই ক্ষেত্রে প্রোগ্রামিং করতেও সহজ হয় প্লাস জ্ঞান বাড়ে, ঠিক আছে। আচ্ছা, আমরা গত দিনে কিন্তু একটা প্রোগ্রাম করছিলাম এইটার কাছাকাছি, ঠিক আছে, যে দুইটি সংখ্যা যোগের একটা প্রোগ্রাম, কিন্তু এখানে বলতেছে দুইটি স্ট্রিং যোগ করার প্রোগ্রাম, ঠিক আছে। তো দুইটি স্ট্রিং এখানে যোগ কেমন করছে সেটা হচ্ছে প্রথম দেখেন আমরা হচ্ছে স্ট্রিং ওয়ান, অর্থাৎ এই যে এখানে তো নাই আগেরটা, আমরা হচ্ছে নাম ওয়ান দিয়ে ইনপুট দিয়ে একটা হচ্ছে মেসেজ শো করছিলাম, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে সেকেন্ড নাম্বার, এই করছিলাম না আগের দিনের প্রোগ্রামে। এটা জাস্ট একই জিনিস, আমরা ভেরিয়েবলের নাম আমরা চেঞ্জ করছি, স্ট্রিং ওয়ান দিছি, স্ট্রিং টু, এটা আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, এ বি, কিন্তু আমরা বোঝার সাথে এখানে স্ট্রিং ওয়ান স্ট্রিং টু দিছি। দিয়ে এই ইনপুট এটার কিন্তু তো এটা ফাংশন একটা, এটা আপনার চেঞ্জ করার কিছু নেই, বড় হাতেরও দেওয়া যাবে না, এটা যেটা আছে সেইটা সেরকমই দিতে হবে। দিয়ে একটা কমা, ইনভার্টেড কমার মধ্যে আপনার যে মেসেজ আপনি যা দেখাতে চান, এখানে যদি আপনি আপনার নামও লিখতেন বা যা কিছু লিখতেন ও ওইখানে তাই শো করতো, এটা কিন্তু মুখস্থর কিছু না, ঠিক আছে। আপনি যদি লিখতেন ইন্টার ফার্স্ট স্ট্রিং এটুকু যদি লিখতেন বা ফার্স্ট স্ট্রিং এটুকু যদি লিখতেন ওইটাই মেসেজই শো করবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম দিন যেটা নাম লিখে বা হ্যালো ওয়ার্ল্ড লিখে শো করছিলাম ওইটা ওইখানে যা লিখবেন ওইখানে সেই নামই দেবে। এটুকু ক্লিয়ার আছেন না সবাই? এটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। ঠিক আছে। তো দেখেন এরপরে আমার ৩ নাম্বার যে ভেরিয়েবল, অর্থাৎ আমরা গতদিন সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, অর্থাৎ সাম দিয়ে হচ্ছে আমার এই যে নাম ওয়ান প্লাস নাম টু এরকম যোগ করছিলাম না? তো এখানে ওই একই টাইপের কাজ করছে, অ্যাড স্ট্রিং, এটা নিজের বানানো একটা নাম, অর্থাৎ দেখেন এখানে স্পেস দেয়া যায় না, এখানে আন্ডার স্কোর দিছে, ঠিক আছে, অ্যাড আন্ডার স্কোর। এখন এই যে ওই যে আপনার ৭টা নিয়ম, যেটা লেখার নিয়ম, ওইগুলা না পড়লে বা মুখস্থ করলে এগুলা আপনারা ভুল করবেন, ঠিক আছে। এগুলা মোটামুটি মুখস্থ করে এই লেখার সঠিক নিয়মটা জেনে নেবেন। এটা এরকমও লেখা যাইতো, অ্যাড, তারপর কোনো স্পেস না দিয়ে এখানে বড় হাতের এস যদি দিতেন, টি আর আই এন জি, অর্থাৎ যেখানে নতুন নতুন ওয়ার্ড শুরু হবে সেখানে শুরুতে স্পেস না দিয়ে যদি বড় হাতের দেন ওইটা আলাদা বোঝা যাবে, অন্তত বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে আরো ভালো হয় যে আন্ডারস্কোর দিলে পারে, এক একজন এক একজন ভাবে দেয়। তারপরে এই যে প্রথম ভেরিয়েবল এটা দিলাম, যোগ হচ্ছে দ্বিতীয় ভেরিয়েবল, দিয়ে আমার প্রিন্ট করব কোনটা, এই যে এইটা অ্যাড স্ট্রিং। দেখেন আমার মূলত যদি আমি এই যে যে মেসেজটা দিলাম ওই মেসেজটা যদি আমি নাও লিখতাম, এটা আমি যা চাচ্ছি, ঠিক আছে, এটা যদি আমি নাও লিখতাম, শুধুমাত্র আমার অ্যাড স্ট্রিং অর্থাৎ প্রিন্টের মধ্যে অ্যাড স্ট্রিং দিলে পারে, অর্থাৎ এই ভেরিয়েবলটা দিলে পারে আমার টোটাল রেজাল্টটা শো করতো। সেটা হতো কি, প্রথমে আমি হচ্ছে প্রথম স্ট্রিং দিছি এমডি অর্থাৎ মোহাম্মদ, তারপরে হচ্ছে গিয়ে সালাউদ্দিন দ্বিতীয়তে প্রেস করছি, করার পরে এইটা। আপনারা কি এই প্রোগ্রামটা মুখে যা বললাম বুঝতে পারছেন নাকি করে দেখানো লাগবে? স্যার বুঝতে পারছি। প্রথম অ্যালফাবেট সবসময় ছোট হাতের হয় না? না এটার ক্ষেত্রে এ বড় হাতের দিলেন এখানে আছে এই জন্য বলছি। আপনি দেন আপনার ইচ্ছা মতো, ওই যে নিয়ম অনুযায়ী, এটা আপনার ছোট হাতের দেন, ব্যাপার না তো। আপনার ওই নিয়মগুলা পড়েন নাই জন্যে এই সমস্যা হলো। অর্থাৎ এই অধ্যায়ের শুরুতে যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে ৭টা নিয়ম আছে ওগুলা যদি পড়তেন তাহলে এটা সমস্যা হইতো না। অর্থাৎ স্যার ওখানে তো ছোট হাতের দেওয়া ছিল, ভেরিয়েবল ঘোষণা করতে হয় ছোট হাতের অক্ষর দিয়ে আচ্ছা চলেন করছিলেন। দেখি। প্রথম অক্ষরের পরে যে কোনো লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করতে পারেন, তাহলে যে কোনো লেটার দিলে বড় হাতের ছোট হাতের কই পাইলেন? এই যে দেখেন বড় হাতের ডিক্লেয়ার করছে। প্রথম অক্ষরের কথা বলছি, প্রথম অক্ষরটা ছোট হাতের হবে সেটা বলছি। কয় নম্বর রুলস এটা?
এটা এই যে স্যার দুই দুই নম্বরে দেখেন প্রথম অক্ষর অবশ্যই, এই যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই একটি অ্যালফাবেট লেটার, এই যে আপার কেস ই দেওয়া আছে আপার কেস আর আর লোয়ার কেস আছে না, অর্থাৎ লোয়ার বড় কেস ছোট আছে, দুই অক্ষরই, দুই হাতের অক্ষরই ব্যবহার দুই করতে অক্ষর পারবেন। হইতে পারে। ওই তাহলে ওইটা আমি একটা মিস্টেক করছিলাম। এটা সমস্যা নেই, আপনি বড় ছোট যে কোনো হুম, এগুলা খেয়াল করে পড়বেন, হ্যাঁ। আচ্ছা। তাহলে পরে ওই ডিক্লেয়ারে কোনো সমস্যা হবে না, মোটামুটি খুব বেশি না। কারণ আপনি দেখেন যেগুলো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না কেন, সেটা হয়তো বড় হাতের দিয়ে বা ছোট হাতের দিয়ে, আমরা আন্ডার স্কোর দিয়েও কিন্তু শুরু করি নাই, কিন্তু এটা করা যায়। আমরা মিনিংফুল যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে পরে ওই ছোট হাতের বড় হাতের দিয়েই শুরু করা লাগে। আচ্ছা, এখন যেহেতু সবাই উপস্থিত আছেন, আমাদের আরেকটা আহ, যে ছিল, সাবজেক্ট ছিল, শেষ করছিলাম আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন, এটার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, নাহলে ভুলে যাবেন। তো এই পরীক্ষাটা দেবেন হচ্ছে কি আগামী সপ্তাহের রবিবারে, অর্থাৎ 5 তারিখে, তাই তো হচ্ছে। 1 সপ্তাহ সময় থাকবে, পরীক্ষার সিস্টেম ওই একই, ঠিক আছে। সবাই কি শুনতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এমনি গ্রুপেও লিখে দেওয়া হবে তাহলে। আগামী 5 তারিখে আপনাদের হচ্ছে গিয়ে আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা আছে, ওইটার উপর হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট হবে। সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এবং আজকে যিনি বললেন যে নাম্বার অ্যাড হয় নাই, আপনি হচ্ছে আরেকবার আমাকে ইমেল করেন, হ্যাঁ, আমি হচ্ছে করে দিব না, নাম্বার অ্যাড করে দিব না। তো এখানে যতগুলো প্রোগ্রাম আছে, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন। এগুলাই কিন্তু আসে, যেমন এই যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ইজি। কিন্তু আমাদের ওই যে একটা সূত্র কাজ করতাম না, C/5 = F-9/, কত 30, এরকম একটা সূত্র ছিল, ওই একই জি টাইপের স্যার, সূত্র। ওইটা দেখছিলাম কিন্তু এখানে তো ওই সূত্র নাই। আবার ওই এখানে যদি আমি ফারেনহাইট লিখি, প্রথমে ফারেনহাইট লিখে ইন্টার দা ফার্স্ট ফারেনহাইট টেম্পারেচার দিই, এরপরে সেলসিয়াস লিখলে অটোমেটিক্যালি সূত্র একটা আসে। এই পাই চার্মে, হ্যাঁ, পাইছি আমি। হ্যাঁ ওটা ওই যে আইডি সাজেস্ট করে যে যেহেতু প্রথমে ফারেনহাইট ও মানে এখন ওইটা তো সব ট্যাব দিয়ে দিলে ফলাফল আমি বুঝতে পারলাম না, নাকি আমি পারলাম না, আমার ভুল হচ্ছিল, মনে হয় জিরো আসছিল। জিরো তো আসার কথা না, আর একবার ট্রাই করে দেখেন, যদি না হয় আগামী ক্লাসে আমি এটা করে দেখাবো না, হ্যাঁ। সূত্র আচ্ছা, আপনি ঠিক। এখানে যেই রকম আছে, সূত্র আপনি বড় করে লিখেও আপনার সুবিধা অনুযায়ী যেই রকম করবেন ওই রকমই হওয়ার কথা। আর এই যে এখানে যেটা আছে প্রিন্ট দিয়ে, এই যে এইটা আছে, এই যে পার্সেন্টেজ আপনার জিরো আছে জিরো আছে না, 0.1, হ্যাঁ, 0.if। এটার মানে কি? ওই আমি তো শুধু প্রিন্ট সেলসিয়াস দিয়েছিলাম, এই জন্য কি না না, এটা এটার সাথে ইসের কোনো আপনি যদি এই যে শুধু এইটুকু দিতেন, এই যে জাস্ট সেলসিয়াস প্রিন্ট দিয়ে সেলসিয়াস দিলে পারো রেজাল্ট শো করার কথা, সেক্ষেত্রে আমি এই শুধু যে প্রিন্ট দিয়ে ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেলসিয়াস দিয়েছিলাম। তাও আসে নাই, রেজাল্ট শো করে নাই। ওই জায়গায় জিরো আসার কারণটা আমি বুঝতে পারলাম না, আমি অত কিছু লিখিনি। আচ্ছা এই আমি চিন্তা প্রোগ্রামটা, করছি যে আমি সেলসিয়াসে তো মূল সূত্রটা বসাইছি। আচ্ছা এই প্রোগ্রামটা হচ্ছে রান করি তাহলে, যেহেতু এই প্রোগ্রামটা নিয়ে ঝামেলা হয়েছে, রান করে দেখি যে কি অবস্থা আসে। তো প্রথমে আমরা ফারেনহাইটের একটা কিছু কেটে দিই। স্যার, এখান থেকে সবগুলো কেটে দিলে সমস্যা আছে? না এটা সব, এগুলো তো ওই যে কমেন্ট, হ্যাশ মানে কমেন্ট, দেখেন হয়ে হ্যাঁ, যাবে। আমি সেটাই বলছি যে ওইগুলো কেটে দিলে সমস্যা আছে কিনা। না না না। আচ্ছা। এইচ, এই যে শো করতেছে, তাই না?
হ্যাঁ, ট্যাব দিয়ে আমি নিয়ে আসছিলাম। হ্যাঁ, ফারেনহাইট প্লট ইনপুট ফারেনহাইট। তো এখানে যে মেসেজটা দিবেন সেটা আমার শো করবে, যেমন এখানে ওইটা তো বইতে। প্রোগ্রাম রান করার পর আমি একটা টেম্পারেচার দিয়েছিলাম। আচ্ছা, এখানে ফারেনহাইট বলতে এখানে যদি আমি বলি প্লিজ enter the Fahrenheit temperature. আচ্ছা, এটুকু থাক। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এরপরে আমাদের হচ্ছে গিয়ে সেলসিয়াস। সেলসিয়াস এটা যদি ট্যাব দিই তাহলে আমার হচ্ছে গিয়ে একটা লিখলো, কিন্তু আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে বইতে হয়ে গেল এই যে এটা ফাইনাইট মাইনাস 32, এই সূত্রটা আমরা দিই। 1.8 এটা আমি দিছিলাম না, এই জন্য মনে হয় ভুল হতে পারে। ফাইনাইট এখানে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে হচ্ছে গিয়ে এই যে এটা দিয়েছিলাম আমি। 1.8 এই যে এখন শো করতেছে। এরপরে যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্টে সেলসিয়াস জাস্ট সেলসিয়াস দিই, তাহলে পরে রান। আমার রান হয়েছে যে প্লিজ ইন্টার দ্য ফাইনাইট টেম্পারেচার। সাপোজ আমি হচ্ছে গিয়ে 34। 34 যদি দিই তাহলে আমার ও, এইটা শো করবে। ঠিক আছে, আমি যে ওখানে যে 5/9 আসছিল ওইটা সরাসরি ট্যাব দিয়ে দিয়েছিলাম। সূত্র যদি ঠিক হয় তাহলে প্রবলেম হওয়ার কথা না। এখন দেখেন এই যে না, 1.111 অনেকগুলো আসছে না, জি জি, অনেকগুলোই তো। এই যে ফ্লট। এখন দেখেন যদি আমি প্রোগ্রামিং এ এই যে এই জিনিসটা ব্যবহার করছি না, এই যে হুম অর্থাৎ এই যে এইটা পার্সেন্টেজ হুম 0.1f এর অর্থ হচ্ছে গিয়ে এই পয়েন্ট এফ যেটা সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টে, অর্থাৎ এই যে দশমিকের পর একটা অর্থাৎ 1.1 আসবে, বাকিগুলো আমার শো করবে না। হুম, বুঝতে পারছেন? অর্থাৎ আমি বুঝতে পারছি। প্রোগ্রামকে বোঝালাম যে আমার অত রেজাল্ট দরকার নাই, আমার দশমিকের পরে একটা ঘর দিবা। এটা আমি পিসিকে মানে এই প্রোগ্রামকে আমি বুঝাই দিছি। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলা একটু যত্ন সহকারে পড়বেন, এগুলাই পরীক্ষা আসে, এগুলা যদি লিখে আসেন এই ফুল মার্ক মানে ম্যাথের মতো মার্ক পাবেন। ঠিক আছে, তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এমন কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই? আচ্ছা দেখেন, পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস দেখেন, বা ক্লাসে যদি একটু কমও বোঝেন সেই অনুযায়ী একটু পরিশ্রম করেন, নেট দিয়ে হোক বা ক্লাস আরেকবার দেখে বই দেখে হোক, পরিশ্রম করলে এটা মোটামুটি আপনাদের ভবিষ্যতের জন্য ভালো। ঠিক আছে, এই প্রোগ্রামিংটাও সহজ লাগবে আর পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন আমরা ওই যে অ্যালগরিদম আর ফ্লো চার্ট করছি না, যেমন হচ্ছে গিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, এটা গোলকের আয়তক্ষেত্রের। তো আগেরগুলো যদি বুঝে থাকেন তাহলে এগুলো ইজিলি করতে পারেন, জাস্ট সূত্রটা, অর্থাৎ আমার এরিয়া সূত্র হচ্ছে কত এটা যদি আমি জানি, তারপরে এখানে ভলিউম অর্থাৎ আয়তক্ষেত্রের আয়তন নির্ণয়ের সূত্র, জাস্ট সূত্রটা যদি জানি, এবং মানে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফলের যদি প্রোগ্রামটা পারেন তাহলে এই প্রোগ্রামগুলো পারবেন খুব স্বাভাবিক, কারণ দুইটি সংখ্যার যোগফলের জন্য আমরা কিন্তু ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিছিলাম। এখানে আমাদের কয়টা নাম্বার দরকার? এখানে দেখেন রেডিয়াস, জাস্ট একটা রেডিয়াস নিলেই আমার সব হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা ভ্যালু যদি আমি নিই তাহলে পরে আমার এই প্রোগ্রামিংটা হবে, এটা তো আমার জানা লাগবে যে আমার কয়টা ভ্যালু দরকার। তাহলে এই প্রোগ্রামটা যে আমি রান করব বা কোডিং করব এর জন্য আমি ইউজারের কাছ থেকে কয়টা ভ্যালু আমি নিব এটা আমাদের আগেই জানা থাকা লাগবে। এই জন্যই অ্যালগোরিদম বা ফ্লোচার্ট। ঠিক আছে, এখন আপনি যদি ইচ্ছা করেন আরো একটা ভ্যালু যদি নিতে চান, কথার কথা এখানে এ নিলেন, রেডিয়াসের জায়গায় এ লিখলেন আর একটা বি লিখলেন, কথার কথা আমি হচ্ছে গিয়ে এই এ ভ্যালু নিয়ে কাজ করব, বি ভ্যালুটা আমার দরকার নাই।
ঠিক আছে? ও ইউজারের কাছ থেকে ধরেন আমি ইউজারের কাছ থেকে এও নিলাম বিও নিলাম, কিন্তু আমার বিটা কাজে লাগলো না, সেক্ষেত্রে মানে প্রোগ্রামিং রানে কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যাপারটা এরকম হবে যে আমার মেমোরি বেড়ে যাবে প্রোগ্রামে, যে যতটুকু মেমোরি নেওয়ার কথা ছিল, জায়গা নেওয়ার কথা ছিল, এই প্রোগ্রামটা আরো বেশি মেমোরি নেবে। ঠিক আছে? অর্থাৎ অপ্রয়োজনীয় যতটুকু কোড আছে ওইটা না করাটাই বেটার। তো সেক্ষেত্রে আমার যেহেতু একটা ভ্যালু নিলেই হচ্ছে, সেহেতু একটা নিয়ে আমি বাকিগুলা ই করবো। এই যে এই যে পায়ের মান হচ্ছে 3.14, এই যে এটা 16 আমরা দিই, এইটা কোনো কিছুর মান হচ্ছে, কিন্তু আমরা এই যে সরাসরি হচ্ছে ফিক্সড ভাবে আমরা একটা ডিক্লেয়ার করলাম, এটা প্রয়োজন অনুসারে দেখেন এই যে এখানে ব্যবহার করছে এখানে। আর এই যে 0.2 0.3 এর অর্থ হচ্ছে দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর এরকম করে নেবে। দেখেন এই যে এইটার আউটপুট হচ্ছে কি এইখানে 2 আছে না, দশমিকের পর 2টা, আর এখানে দেখেন দশমিকের পর 3টা। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে 3 নাম্বার অধ্যায়ে যতগুলো প্রোগ্রাম শেষ করবেন এবং এই জায়গায় কোশ্চেন যেগুলো দাগানো আছে এগুলা সবাই শেষ করে ফেলবেন। ঠিক আছে? অর্থাৎ 3 নাম্বার অধ্যায় আমাদের মোটামুটি শেষ হইলো। এই যে এইগুলা ওই যে 7টা পয়েন্ট, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওইটা মুখস্থ করে ফেলবেন, এটা সরাসরি পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, এবং আমাদের যে পরীক্ষা থাকবে, যে সাবজেক্টটা অনেকে নতুন জয়েন করছেন তারা ওই গ্রুপে দেখবেন প্রিভিয়াস ক্লাস আছে, অর্থাৎ 6টা ক্লাস পর্যন্ত তো মনে হয় দেখছেন প্রথম পরীক্ষা দেওয়ার জন্য। পরের থেকে আহ, যে কয়টা ক্লাস দিয়ে আর একটা অধ্যায়, অর্থাৎ 3টা ক্লাসে সম্ভবত পরের সাবজেক্ট শেষ হয়েছে আইসিটি এন্ড, তাহলে পরের অর্থাৎ 7 থেকে 10 পর্যন্ত, 7 8 9 9 10 পর্যন্ত দেখলেই হবে। এবং গ্রুপে পিডিএফ আছে, এটা আপনারা হচ্ছে যদি কেউ চায় সেক্ষেত্রে গ্রুপে মোটামুটি যারা ফ্রি থাকেন, দেখা গেলো আমি সবসময় থাকি না, যারা মোটামুটি ফ্রি থাকেন একটু শেয়ার করে দিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবাই ভালো থাকেন, আগামী বুধবারে তাহলে আবার ক্লাস হবে।